কি করছেন? আপনি আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামলো। ভুরু কুঁচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলুন তো? নোহা আকাশ থেকে পড়ল। বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। আপনি জানেন আমাদের বন্ধু মহলে সব থেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে ছ্যাঁকা খাওয়া ছাড়া আমার আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি, মানে আমার মতো সৎ চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলেছে, আর আপনি না ভয় পাচ্ছেন? আমার মতো একজন ভদ্র নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা কত বড় অন্যায় কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে তো? সব কথা গড় গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো শুনল নোহা। ছেলেটা এত কথা জানে, হঠাৎ হাসি পেল তার। কেন পেয়েছে জানে না, হাসলো মিটিমিটি। বলল, মেয়েদের চোখ কান সব সময় খোলা রাখতে হয় মিস্টার ঢেঁড়স। সেটা আপন হোক বা পর, দুই ক্ষেত্রে। অবশ্য এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বললেও বুঝবেন না। আপনি তো ছেলে, এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকা চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করলো ঢেঁড়স শুনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিল বিলম্বহীন, শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাবভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলে বুঝি আমার প্রতি কার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না। তবে এত ভিজলে মোস্টবি জ্বর আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে আসুন। নহা হাঁ করতে গেলেই সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও নড়ব না। এই বৃষ্টিতে এভাবেই ভিজবো। দ্যাটস ফাইনাল। নোহা দুই ভুরু উচালো, তাই ঠিক আছে, ভিজুন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি? কাঠখোট্টা জবাবে ছেলেটার মুখ তিমিরে তলায়। শুভ্র ত্বক আলো খুইয়ে শোধালো, সত্যি যাবেন না? নহা বড্ড শক্ত জবাব দিল, না। নাহিদের অনন জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নহা হেসে ফেলল এবার, বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলুন, যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল। ক্ষণপূর্বের অমানিসায় ডুবু ডুবু মুখখানা জলজল করছে এখন। আসুন আসুন বলেই স্ফূর্ত পায়ে এগিয়ে চলল সামনে। পেছনে পা বাড়ালো নোহা, অথচ এক কদম হাঁটতেই স্লিপার ছিঁড়ে যায়। দুই আঙুলের ভেতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে ওপরে। থমকালো সে, মাথায় হাত দিয়ে বলল, এই যা, ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নোহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে। সেটা দেখে অবাক হওয়ার ভান করে পড়ল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতো ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে চায়, বলে, এ আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়? আর আমি জুতোটাই বা ছিঁড়ব বা কেন? না, মনে হলো আর কি। নোহার কাট কাট জবাব, আপনাকে কিন্তু আমি ঢেঁড়স নামটা এমনি এমনি দিইনি। আপনি আসলে একটা ঢেঁড়স। ছেলেটার তেমন কিছু এলো গেল না। এই ধরনের বিশ্লেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানল, খুব লাজুক ভঙ্গিতে বলল, আমার বন্ধুরাই তাই বলে। নোহার নাক চোখ কোচকালো, জুতোটা দূরে ছুঁড়ে মারল পরপর। রেগে রেগে বলল, দেশের আর কিছু হবে না। এই জুতোটা এই সপ্তাহে 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগাতেই এভাবে ছিঁড়ে গেল। এখন আর কোনো কিছু ভালো না। ডাস্টবিনের আবর্জনার সঙ্গে জুতোটার ভেসে যাওয়া এক ধ্যানে চেয়ে দেখল নাহিদ। হুট করে নিজের বুটজোড়া খুলে এগিয়ে দিল নোহাকে, বলল, নিন, এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়, তেমনই বিভ্রম নিয়ে শোধায়, কেন? আপনার জুতো আমি পরবো কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বেছানো, দেখছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরও কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন, বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নোহার শব্দ বাক্য ফুরিয়ে গেল। বিস্ময় অভিভূতি লেপ্টে এলো চোখে, ঠোঁট নড়ল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারায় আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ, হতে পারি সাধাসিধে, বাট ব্যথা সইবার অভিজ্ঞতা আছে, বুঝলেন? পরপরই আন মনে হাসলো সে, বলল, এর থেকেও হাজার গুণ ভারী ব্যথা সয়ে নিচ্ছি। সেখানে এসব কোন ছাড়? শেষ কথার সঙ্গে ঠিকরে পড়ল এক টুকরো ভার্সিল প্রশ্বাস। বাক্যের আড়ালে সে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে। নোহার বুঝতে বাকি নেই কিছু বলার, বা জুতোর বিষয়টা নিয়ে মানা করারও সময় দিল না নাহিদ। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নোহা। ছেলেটা বোকা শোকা, তবে উপকারী, যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নোহা, নাহিদ নয়, এইরকম সাংঘাতিক বৃষ্টির কবলে
পড়েছে পুষ্পিতার তীব্র। তার ওপর তীব্র জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভরকে গেছে দুজনে। কোনো রকমে রাস্তার এক সাইডে জিপ পার্ক করলো তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকে পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে, দেখছে বই ভিজেছে কিনা। না, ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ঝাড়ছিল। হঠাৎ তেড়ে আসা বৃষ্টিটাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে। পুষ্পিতা নিজে থেকে বলল, কলেজ থেকে বের হওয়ার সময় বুঝেছিলাম বৃষ্টি নামবে, এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মফস্বলে যেটা খুবই অসুবিধার। তারপর কিছু একটা ভেবে পকেটে হাতায় সে। ফোন ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখলো ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। নৈসর্গের ঠান্ডা হিম প্রভাবে স্পর্শ। নিগুড় নিস্তব্ধতার মাঝে দুজন মানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার ওপর টিনের চাল, ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ। প্রথম দিকে গাড়ি নিয়ে বিরক্ত, চিন্তিত থাকলেও হঠাৎ করেই চেহারার বেশ বদলে গেল তীব্র। ফুরফুরে হলো মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি জেঁকে বসা রাগ ক্ষোভ এক লহমায় উবে গেল এখন। এই যে পাশে ভীতু মেয়েটা দাঁড়িয়ে, দুজন একসঙ্গে বৃষ্টি দেখছে। এইসব ওই সকালে একসাথে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখে সম্মোহন ঢেলে পুষ্পিতার পানে চায়। চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টিসিক্ত সন্ধ্যায় দুজন পাশাপাশি ভিজবে। ভীতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। এই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল, অমন করে হাসবে। শান্ত তরঙ্গের মতো হাসি আর স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পরখ করবে তীব্র। বুক জোড়াবে, খেয়ে হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিয়ে জাপটে নেবে বুকে। ঢোক গিলল তীব্র। স্বীয় পৌরুষকে কাবু করতে এদিক ওদিক তাকালো। ঘাম মুছল কপালের। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনায় যার প্রধান হেতু। পরপরই মনে মনে হাসলো সে। আজ অবধি যে মেয়ের হাত ধরেছে শুধু, তাকে নিয়ে কি সব ভেবে ফেলেছে। এটা যদি এই ভীতু মেয়েটা জানতো, মাথা ঘুরে পড়ে যেত নিশ্চয়। তার চেয়ে থাকার মাঝে হঠাৎ তাকালো পুষ্পিতা। অমনি শশব্যস্ত দৃষ্টি সরায় সে। তড়িৎ কিছু ভাঁজ পড়ল মেয়েটার শ্বেত ললাটে। কেন যেন মনে হলো স্যার তাকিয়েছিলেন সেই আগের দিনের মতোই। ও মাথা নোয়াতে তীব্র আবার তাকায়। যখনই চোখ তোলে ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চলল এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তীব্রর পোড়া ঠোঁটে শব্দহীন ফিজেল হাসির ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতের চাউনি আড়ালের প্রয়াস ব্যর্থ হলো এবার। ধরা পড়ায় মুখ্য বিবরে বিব্রতির ছাপ বসল। কিন্তু অনচিবুকে ঠোঁট চেপে হাসল পুষ্পিতা। গায়ের সাথে ওড়নাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানিক। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের। কপাল গোটালো দৃশ্যটায়। গলা খাখারি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শীত লাগছে? মাথা নাড়ল ও। তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেবল চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিয়ে দেবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপ এখনই ভীতু মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামলো 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপচুপে হয়েছে। উপায়হীনতায় সেই ভেজা গাড়িতে বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে, তখনই জানালায় এসে দাঁড়ালেন এক পৌরা নারী। ইয়া করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না। কিন্তু তীব্রর মেজাজ চটে যায়। শালা এই বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা নিতে আসে। যেহেতু পুষ্পিতা পাশে, রাগ দেখানো গেল না। এই কষ্টসাধ্য ভদ্র সভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উদার প্রমাণে মানিব্যাগ বের করে 100 টাকা দিল সে। বৃদ্ধ নারী মাথা নাড়লেন খুশিতে। লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন। উল্টো পাশ থেকে রিস্কা ছুটে আসছিল তখন। ওদের চোখের সামনে বৃদ্ধা ধাক্কা খেলেন তাতে। তুরান ছিটকে পড়লেন রেনটির গায়ে। চোখের সামনে দুর্ঘটনায় পুষ্পিতার কোমল মন আটকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র। বরং ব্যস্ত হলো হুইল ঘোরাতে। পুষ্পিতা নামতে ধরলো তখনই। তীব্র খপ করে হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, স্যার উনি পড়ে গেছেন তো, সাহায্য লাগে কিনা দেখি।
তীব্র এমনভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে। ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কি ওনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতার। না। তাহলে নামছো কেন? চিনি না তাতে কি? বয়স্ক মানুষটা পড়ে গেলেন, হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্রর বদমেজাজি ভাব ফিরে এলো আবার। সুপ্তভাবে ক্রচ চেপে বসলো কাঁধে। একটা বাজখায় ধমক দিয়ে বলতে মন চাইল, শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে, সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। অথচ এর আগেই চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিষল বসে বসে। বাধ্য হয়ে নিজেও নামলো এবার। এমনিতেই ভেজা সিটে বসে জামা কাপড়ের অর্ধেক ভিজে গেছে, তার ওপর এসব আপদ। ধাক্কা দেওয়া রিক্সা চালক বিপদ কাটাতে আরও আগে ভেগে গেছেন। দুই একজন লোক জড়ো হলেও ভিক্ষুক নারীটিকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি। কপাল ফেটে নেমেছে লালচে তরলের গলগলে স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে, কণ্ঠে উদ্বেগ। আল্লাহ, রক্ত বের হচ্ছে তো, ফার্স্ট এড দরকার। ভদ্রমহিলা ঝাপসা চোখ কাটিয়ে ওঠার আগেই ওর হাতের ওপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশে লোকজন ভিড়েছে। তীব্র এসে দাঁড়ালো। তার মাথার মধ্যে দাও দাও করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিন এভাবে যাকে তাকে সাহায্য করার স্বভাবে নেই। এই ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেই তো পারত। সে বিড়বিড় করলো, অসহ্য। তন্মধ্যে একজন বললেন, সামনের গলিতে একটা হাসপাতাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এইবার খেয়ে হারালো ছেলেটা। ভেস্তে গেল শান্ত থাকা। স্বভাব সুলভ খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারাও তো আছেন এখানে। অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে দারুণ লাগে, তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বললেন, না মানে আপনাদের উপকারের জন্যই বললাম। পুষ্পিতা পৌগার গাল চাপড়াচ্ছে। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছেটালো, তারপর জ্ঞান ফিরল। তবে নিস্তেজ তিনি। বেশ কিছুদিন অভুক্ত থাকার মতন শীর্ণকায় শরীর। ও ভীত কণ্ঠে বলল, স্যার, ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হাসপাতালে নিয়ে যায়। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তিষ্কের তপ্ততা কমিয়ে আনলো খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল, ওকে। আশেপাশে কোনো মহিলা নেই? পুষ্পিতার মতো রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব। সেখানে গাড়ি অবধি নিয়ে যাওয়া বহু দূরের ব্যাপার। দু একবার চেষ্টা করে অসহায় চোখে ওর দিক তাকালো সে। মৃগনেত্রের ভাষা বুঝে গেল তীব্র। আর একদিক চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তাবিহীন নারীটিকে উঠিয়ে নিল দু হাতে। বৃদ্ধা চমকে গেলেন ভীষণ। আহত শরীর ভুলে অবাক চোখে চেয়ে রইলেন। কিন্তু তীব্র সেসব দেখার সময় নেই। রাগের শরীর জ্বলছে তার। শুভ্র অননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতা পিছু পিছু আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীব্র লাল জিপ। রিসেপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ঝাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়েও লেগেছে। সব ওই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীর এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এড দিতে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পুরোটা সময় সাথে সাথে থাকলেও তীব্র দাঁড়িয়েছিল বাইরে। প্রায় আধ ঘন্টার মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ নিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আস্তে দেখে হাঁটুন, এমন কত রকম সতর্কতা তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে। পুষ্পিতা ছোট স্বর, স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে, আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভুরু কুঁচকে বলল, আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসালো সেখানে। মফসল হওয়ায় এখানে অনেক ভিড়। ভদ্রমহিলা বসে তীব্রকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগলো ওর। এক পল পুষ্পিতার দিকে দেখলো। এই মেয়ে ভীতু, কিন্তু অতিরিক্ত পাকা। একবারই এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ! সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠায় জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধা সত্যিই বাকশক্তিহীন। কথার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র চসূচক শব্দ করল, এত রং তামাশা কি ভালো লাগে? ধুর! অনীহা ভঙ্গিতে হাঁটু গেড়ে বসলো তাও। বিপ্রেহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ায় কুঁচকে যাওয়া হাতটা তুলে মাথায় রাখলেন ওর। সোনালি চুলে হাত পড়তেই তীব্র চাউনি থমকায়, বিমূর্ত হয়, চোখ তোলে তৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেরও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফেরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষা করছেন তিনি। মানুষের লাথি ঝাঁটার সঙ্গে পরিচিত এখন।
কখনো ক্ষুধা কমাতে ফেলে দেওয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়? তীব্রর জন্য সত্যিই মন প্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জীর্ণ কাপড়ে চোখ মুছে করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হাঁ করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টি জুড়ে কেবল লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বোলাতে বোলাতে আকাশপথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ কখনো দোয়া করেনি তো। উল্টে গালমন্দ করেছে, হয়তো অভিশাপও দিয়েছে। সামনে সম্মান দেখিয়ে পেছনে কত বাজে ভাষা ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজেরই ইচ্ছায় তো কিছু করেনি। যা করেছে অনীহায়, অনাগ্রহে, পুষ্পিতার জন্য বাধ্য হয়ে। তীব্র মাথা নিচু করলো। খেয়াল পড়লো হুট করে তার সমস্ত বিরক্তি মুছে গেছে। বুকে জমেছে কিছু পুঙ্খ ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানতো না তো। অবশ্য জানবেই বা কিভাবে? কখনো কারো উপকারেই যে আসেনি, উল্টে সব সময় সবার ক্ষতি করেছে। এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীব্রর বিলাতি সাদাটে আঁখিতে মায়া ভিড়ল আজ। ঘাড় কাত করে নজর ফেরালো পুষ্পিতার দিকে, যার পুরন্ত ঠোঁটে হাসির স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে সব এভাবে বদলে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলালো, হালচাল বদলালো, বদলে গেল তার কথা বলার ধরন। বিট্টু মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতো পরিচয় হলো। তীব্রর মনে প্রশ্ন জাগে আজ, এভাবে কি তার পৃথিবীটা বদলাবে? অতীতে বখাটেপনা, মাস্তানি, বেপরোয়া জীবনের কালো ধোঁয়ায় ভীতু মেয়েটাই কি হয়ে উঠবে সন্ধ্যা প্রদীপ? ঝলমলে নীলচে আকাশ, অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটা এখন আনন্দের হাসি হাসছে। আর্দ্র পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে চলেছে লাল জিভ। গতিতে ক্লান্তি নেই। চারপাশে তখন গন্ধবহের ফুরফুরে রেস, অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে চায় ছেলেটা। মায়াবী মুখে লেপ্টে থাকে আবিল, চোরা অক্ষিপট ঠিকরে রাখে স্বীয় অভিভূতির সবটুকু ধ্যান। কিন্তু আজকে মুখে কথা নেই, প্রাণ নেই দৃষ্টিতে। শরীরী উদাসীনতায় যন্ত্র মানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীব্রতে ঘুরে আসছে। সরল চোখ যুগলে বিহ্বলতার বান, কোটর দুটোই টলটল করছে ভিন্ন কোনো ভাষা। বিস্ময় অবিষ্ট মস্তিষ্কে বাক্য জাগছে কেবল। স্যার কত বড় মাপের মানুষ, এত দামি গাড়ি যার, সে নিশ্চয় অনেক সচ্ছল ঘরের ছেলে, অথচ মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই। কি অবলীলায় একজন দুঃখী মানুষকে সাহায্য করলেন আজ। নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষ হয়? মৃদু হাসলো সে। তবে এই সুন্দর হাসিটায় আজকে চেয়ে থাকেনি তীব্র, ফিরেও দেখেনি। তার নিবেশন অন্য কোথাও আটকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়া দৃশ্য, কুচকে দেওয়া চামড়া ভাঁজে, চোখ জোড়ানো মমতা। আর এখানেই তীব্র সকল আপত্তি, সকল বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কোনো কাজ তো করেনি ও। বাধ্য হয়ে কিছু করা আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? এক না। তাহলে অহেতুক কেন ওগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে সে? তীব্রর মধ্যে আকুল দোটানা, ফ্যাসফ্যাসে চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটলো ছাড়া পথ। সেই আনচানে মনে হিষ্টতা আসেনি, এফএমে গানও বাজেনি উত্তমের, হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্নোত্তরী। তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্য। পুষ্পিতারা যে বিল্ডিংয়ে থাকে তার পাশাপাশি একটা বড় বিল্ডিংয়ের গ্যারেজে গাড়ি রাখে তীব্র। সেখানেই থামলো জিপ। বিলম্বহীন নেমে যায় সে। পুষ্পিতা নামলো আস্তে ধীরে। দুজনে নিভন্ত নীরবতা প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল। ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাটা। খুব সুনিপুণভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন, কিন্তু কিছু বলতে উৎসুক করছে পুষ্পিতা। জড়তার সংকোচে নম্র সম্র জিভখানা ইচ্ছেপূর্বক বিফল হলো। পরাজয় মেনে শ্বাস তুলল বক্ষপট। চুপচাপ ব্যাগ থেকে ফোন ওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীব্রর ললাট রেখা গাঢ় হয়, তাকায় চোখ তুলে। ফোন ওয়ালেট নিতে নিতেই হুট করে প্রশ্ন ছুড়ে বসে, কি কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছু হতভম্ব হলো।
চেয়ে রইল ফেলফেলে চোখে। অপ্রত্যাশিত প্রশ্নে ভড়কেছে খানিক। স্যার হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? তীব্রর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভুরু আর জিজ্ঞাসু নজর দুটি ঘাবড়ে দেয় ওকে। পরপরই টান টান করলো চেহারা। মনে পড়ল সকালের কথা। তখন তো স্যারের পড়া বলতে পারিনি। সেই জন্যই কি এগুলো শুনতে চাইছেন? না, কি দেখতে চাইছেন বই পুস্তকের পড়া না পারা মেয়ের সাধারণ জ্ঞান আছে কি না? মেয়েটা মাথা নামালো, মুখ সংকীর্ণ করে বলল, ইয়ে, ভালো কাজ মানে তো স্যার এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেটা। আর পুরুধনির উত্তরে উদ্বেগ নিয়ে আওড়ালো পুষ্পিতা। আর হলো জেনে বুঝে কারো ক্ষতি না করা, কথায় কাজে কাউকে কষ্ট না দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানা মতে এইসবই ভালো কাজ স্যার। পায়ের পাতা থেকে চোখ তুলে চাইল পুষ্পিতা। প্রয়াস খাটালো তীব্রর অভিব্যক্তি বোঝার। মাঝ দুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে ও পড়া উগড়েছে, অথচ জবাব দেয় না সেই মানুষ। ন্যূনতম হাঁ হুঁও নেই। পুষ্পিতা বিভ্রমে ভুগে শুধায়, আমি কি ঠিক বললাম স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ফারিককে ভিড়ল পরপর। তেমন ভারী শোনালো গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল। সহজ প্রশ্নের সঠিক জবাব গুছিয়ে দিতে পারায় শ্বাস টানল স্বস্তির। মাথা নেড়ে হাঁটা ধরল ঘুরে। অথচ লম্বা শরীর সহ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র। ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন। শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটপটে লাগছে সব কিছু। পালাক্রমে চোখের পর্দায় ছুটে বেড়ানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালের সে বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকান ভাঙতে গিয়েছিল ওরা। কুখ্যাতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানের গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন। যেখানে মাসের 3 তারিখে টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন 7 তারিখ ছিল। তীব্র চটে গেল। ভরা হাট বাজারে ক্রেন দিয়ে গুড়িয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেঁদে অনুনয় করেছেন, পা চেপে মিনতি করেছেন। কঠোর তীব্র শোনেনি, বরং চারপাশের মানুষগুলোর ভয় ডরে চিমসে যাওয়া মুখ। ভদ্রলোকের অসহায়ত্ব দেখে পৈশাচিকতায় হৈ হৈ করছিল উষ্টপুট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেলল তীব্র। চসূচক শব্দ তুলল জিভে। আজকে প্রথমবার সেই কাজের জন্য আফসোস হচ্ছে তার। আক্ষেপে চৌচির হলো অন্তঃপট। ঢোক গিলে ভাবল, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি। উল্টে যাকে পেরেছি মেরেছি, কষ্ট দিয়েছি। ভীতু মেয়েটা এসব জানলে পছন্দ করবে না আমায়, ভালোবাসবে না। নিজের শেষ কথাতে নিজেই চমকে উঠল তীব্র। শশব্যস্ত প্রকট আঁখিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে। পিঠের সাথে হেলে দুলে সন্ধি করছে কালো বিনুনি। তীব্রর হৃৎপিণ্ড থমকে থাকে পৃথিবী। বক্ষ স্পন্দনের গতিবেগ থিতিয়ে আসে সহসা। ভালোবাসা নিটল উষ্ঠভাজে শব্দখানা আওড়ে ফেলল কয়েকবার। এত শ্রুতিমধুর বাক্য হয়, শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এত শোক? তীব্র নিজেকেই প্রশ্ন করে, আমি কি ভীতু মেয়েকে ভালোবাসি? আচ্ছা, ভালো না বাসলে কি কারোর জন্য এত কিছু করা যায়? সেই প্রথম দিকের আকর্ষণ, সন্নিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়েই কি অঘটন ঘটে গেল? এভাবে নিজেকে যাচাই করার লড়াইয়ে নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীতু মেয়েতে খেয়ে হারালাম আমি। পুষ্পিতা কেচি গেট খুলেছে। তীব্রর অন্যমনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা। ফিরে তাকালো কিছু একটা ভেবে। তবে তীব্রর মধ্যে তাড়া নেই এবার। তখনকার মতন চোখ সরানোর যুদ্ধে নামেনি সে। নিবিষ্ট যোগে চেয়ে রইল। সরাসরি অবিচল অপচল দৃষ্টিদ্বয়ের কবলে পড়েই পুষ্পিতার বুক কাঁপে। ঝাঁকুনি লাগে সমগ্র দেহে। পিঠ পেরিয়ে নেমে যায় গাঢ় প্রগাঢ় সফেদ স্রোত। তীব্রর বক্ষ জুড়ে উচাটন, শ্রবণ রুদ্ধ করা ধূপধাপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোর প্রবল হলো সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়িনি, প্রেমে পড়লে বুক ধুকপুক করে। আমার এসব হয়নি। অচিরে টলে উঠল দেহ, নড়ল চোখের ভার। আস্ত বুক ধুকপুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদয় যন্ত্রণের বাইরে লুটিয়ে আসার অমূত্র আয়োজন যেন। মস্তিষ্কের দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিজেল
হাস্যবানে উষ্ট তুলল একদিকে, কথায় নিবিড় আলোয় দপদপ করলো আঁখি। কপালের পাশ চুলকে ভাবলো ভীতু মেয়ে, পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছি। বিট্টু মাস্তানকে প্রেমে ফাঁসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীব্রর মতো সভ্য হবে না। দরজায় ঠক ঠক শব্দ, বেলনা টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে, দরজা খুলতে ওপাশের আয়েশা খাতুন হাসলেন। শশব্যস্ত সালাম দিল নাহিদ, বিনম্রতার ভঙ্গি। ভেতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসলো কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীব্রর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন? বেখেয়ালে মাথা ঝাঁকানো আয়েশা। খেয়াল পড়তেই সতর্ক চোখে চাইলেন, কণ্ঠে অনিশ্চয়তা। কি বললে? নাহিদের বুকখানা ছ্যাদ করে ওঠে। এই রে, মুখ ফসকে বিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরেই ফেলবে আজ। ওদিকে আয়েশার তীক্ষ্ণ চাহনি। সব মিলিয়ে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি বাগে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন করে বলল, ইয়া মানে বললাম যে একটু আগেই ফিরেছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথাটা বলেনি, তবে বিশেষ মাথা ঘামালেন না। নরম গলায় বললেন, পুষ্পিতার স্যারকে একটু ডেকে দেবে বাবা? তীব্র তো মাত্র সাভারে ঢুকেছে আন্টি, 1 ঘন্টার আগে বের হবে না। আপনি এসে বসুন না ভেতরে। প্রস্তাব রেখে নিজেই মনে মনে নানা করল নাহিদ। প্রার্থনা ছুড়ল আকাশে, উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের ওপর দিয়ে ছোটোখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামা কাপড়, মোজা, এসব দেখলে কি ভাববেন কে জানে। আয়েশা ভেতরে গেলেন না, তবে অবাক কণ্ঠে বললেন, এই ভর সন্ধ্যাবেলা গোসল করছে, তাও এমন ঠান্ডার সময়। নাহিদ দাঁত মেলে হাসলো। ও ওরকমই। মাথা নাড়লেন তিনি। ও আচ্ছা, তাহলে বরং যে জন্য এলাম সেটা তোমাকেই বলে যায়। নাহিদ ভুরু গোছালো। কিছু হয়েছে আন্টি? আয়েশা হেসে বললেন, আরে না, কি হবে, আসলে কাল তো শুক্রবার, ছুটির দিন, তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদের দাওয়াত দিতে এলাম। ওর কণ্ঠে বিস্ময়। হঠাৎ দাওয়াত কেন আন্টি? ও মা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? তোমরা এতদিন এসেছো এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল এসো কেমন? কোনো না শুনবো না কিন্তু। নাহিদ খানিক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। বিট্টুর থেকে না শুনে কি বলবে সে? তার চিন্তা ভাবনার মধ্যে নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়েশা। নাহিদ নিজেও দরজা আটকালো। পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়ালো তীব্র। সদ্য ভেজা উন্মুক্ত শরীর, প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরক চূর্ণ। শোধালো ভীষণ ঠান্ডা গলায়, কে এসেছিল? পাশের বাসার আন্টি। কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের। হঠাৎ আয়েশার বলে যাওয়া তখনকার কথাটাই হুবহু অনুকরণ করলো নাহিদ। বলল তার নিজের মতো, ওমা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? আমরা এতদিন এসেছি এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল যেতে হবে কেমন?